গুড মর্নিং সবাইকে। আজ হলো 29 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো উজান আসামের বন্যা দুর্গতদের ত্রাণ সাহায্যে 1 মাসের বেতন দান করেছেন শাসক বিরোধী বিধায়করা। বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ 1 মাসের বেতন দান করেছেন ত্রাণ তহবিলে। মঙ্গলবার বিধানসভায় একথা জানিয়েছেন অধ্যক্ষ রঞ্জিত দাস নিজেই। তাছাড়া বিধানসভা সচিবালয়ের কর্মচারীরাও নিজেদের একদিনের বেতন ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। উজান আসামের 3 জেলায় প্রলয়ঙ্কারী বন্যার ফলে বিধানসভার চলতি বাজেট অধিবেশনের দিনও কমিয়ে আনা হয়েছে। আগামী 31 জুলাই অবধি অধিবেশন চলার কথা ছিল, কিন্তু 2 দিন কমিয়ে আজ 29 জুলাই শেষ করা হবে অধিবেশন। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্ত মঙ্গলবার প্রকাশ করেন অধ্যক্ষ। তিনি বিধায়ক সহ সবাইকে বন্যা পীড়িতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ জানান তিনি নিজে এবং উপাধ্যক্ষ হাবেটেরন নিজেদের 1 মাসের বেতন বন্যা ত্রাণে দান করবেন। তাছাড়া বিধানসভা সচিবালয়ের কর্মচারীরা নিজেদের একদিনের বেতন বন্যা ত্রাণে দান করার কথাও তিনি জানান। বিধায়কদের কাছে অধ্যক্ষ আহ্বান জানান নিজেদের বেতন থেকে কিছুটা দান করতে। সংসদ বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা জানান শাসক শিবিরের বিধায়করা নিজেদের 1 মাসের বেতন বন্যা ত্রাণে দান করার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই। তাছাড়া দলীয় ব্যয়ে 12 কোটি টাকার কাপড় বন্যার্তদের মধ্যে বিলানোর কথাও জানান মন্ত্রী। বুধবার অটল বিহারী বাজপেয়ী ভবন থেকে 1.70 লক্ষ মেখলা চাদর, 1.70 লক্ষ টি শার্ট এবং 1.50 লক্ষ মশারি নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। অধ্যক্ষের আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরীও জানিয়ে দেন কংগ্রেসের 19 বিধায়কও নিজেদের 1 মাসের বেতন দেবেন বন্যা ত্রাণে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শেরমান আলী, এআইইউডিএফ বিধায়ক মুজিবুর রহমানও একই কথা বলেন। ফলে শাসক বিরোধী সব বিধায়করা বন্যা ত্রাণে নিজেদের 1 মাসের বেতন দান করছেন। অপরদিকে আসামের বন্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বিজেপি সাংসদদের। আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন সাংসদরা। বন্যা পীড়িতদের ত্রাণ পুনর্বাসনের কাজ সঠিকভাবে চালিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের সব ধরনের সাহায্য সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তারা। মোদিও যথাযথ সাহায্যের আশ্বাস দেন। তাছাড়া বন্যায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন তিনি। প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে আসামের লোকসভা ও রাজ্যসভার 13 জন সাংসদ মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে বন্যা পরবর্তী উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। বিজেপি সূত্রে জানানো হয়েছে প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আসামের মানুষের দুঃখের সমভাগী হন এবং কেন্দ্রীয় সরকার যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে সাংসদদের মাধ্যমে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উজান আসামের জল প্রলয়ের পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দিলীপ শইকিয়া। আসামের বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তৃত তথ্য নিতে সাংসদদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান বন্যা দুর্গত মানুষের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কাজ যাতে আরও কার্যকরভাবে এগিয়ে যায় সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন প্রধানমন্ত্রী। সংকটের মুহূর্তে আসামের লোকদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। দুর্যোগের জটিল সময়ে আসামের প্রতি ভালোবাসা, সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন আসামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পর্যালোচনায় বসে তৃণমূল স্তরের খবর নেওয়াটা অত্যন্ত অনুপ্রেরণামূলক। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্য সরকার যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ অভিযান চালিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে 24 ঘন্টায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি বন্যা কবলিত অঞ্চলে জন অংশগ্রহণের ভিত্তিতে এক সুসংগঠিত পুনর্বাসন এবং পুনর্নির্মাণের পরিকল্পনাও রাজ্য সরকার প্রস্তুত করবে। এদিকে বন্যার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কেন্দ্র ইতিমধ্যে একটি প্রতিনিধি দল আসামে পাঠিয়েছে। তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চড়াইদেউ, শিবসাগর ও যোরহাটের সব এলাকা ঘুরে
প্রশাসনের কাছ থেকে খোঁজখবর নিয়ে বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে তৈরি প্রতিবেদন কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবে। ওই রিপোর্টের ভিত্তিতে বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অর্থ বরাদ্দ করবে কেন্দ্র। 3টি জেলার প্রতিটি পঞ্চায়েতে গ্রামীণ পরিকাঠামো ও অর্থনীতি পুনর্গঠনের জন্য এই রিপোর্টের উপর ভিত্তি করে সরকার পরিকল্পনা প্রস্তুত করবে। অপরদিকে ভারতে এবার সত্যি আসতে চলেছে দীর্ঘস্থায়ী প্লাস্টিক বা পলিমার নোট। সংসদে কেন্দ্র সরকার জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে 10 টাকা ও 20 টাকার নোট দিয়ে শুরু হবে এই নতুন উদ্যোগ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্র, যার আওতায় পরীক্ষামূলক ব্যবহারের জন্য 200 কোটি পিস পলিমার নোট ছাপানো হবে। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় লিখিত জবাবে নিশ্চিত করেছেন, ফিল্ড ট্রায়ালের জন্য 10 টাকার 100 কোটি এবং 20 টাকার 100 কোটি নোট ছাপানো হবে। পরীক্ষামূলক ব্যবহারের সফল হলে নিয়মিত বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে কাগজের নোট রাতারাতি বন্ধ হবে না, বরং প্লাস্টিক নোট বিকল্প হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, পলিমার নোট কাগজের তুলনায় অনেক বেশি টেকসই, সহজে ছেড়ে না, জলে ভেজে না এবং নোংরাও হয় কম। বর্তমানে কাগজের নোট ছাপাতে বিপুল খরচ হচ্ছে। শুধু 2024-25 অর্থবর্ষেই ছাপানোর খরচ হয়েছে 6,372 কোটি টাকা। একই সময়ে প্রায় 2,380 কোটি নষ্ট নোট বাজার থেকে তুলে ধ্বংস করতে হয়েছে। প্লাস্টিক নোট চালু হলে এই খরচ ও নষ্ট হওয়ার প্রবণতা অনেকটাই কমবে। ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার সত্ত্বেও দেশে নগদের চাহিদা কমেনি, বরং বেড়েছে। মে 2026-এর তথ্য অনুযায়ী বাজারে রেকর্ড 42.86 লক্ষ কোটি টাকা নগদ ঘুরছে। বিশেষ করে ছোটোখাটো কেনাকাটায় 10 ও 20 টাকার নোটের চাহিদা তুঙ্গে, কিন্তু কাগজের নোট দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় যোগান কমে যায়। ভারতে প্লাস্টিক নোট আনার চেষ্টা নতুন নয়। 2012 সালে ইউপিএ সরকারের আমলে 5টি শহরে পরীক্ষামূলকভাবে 10 টাকার প্লাস্টিক নোট চালুর পরিকল্পনা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত সমস্যায় সেই প্রকল্প থেমে যায়। এবার সেই বাধা দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বের প্রায় 60টি দেশে ইতিমধ্যেই পলিমার নোট চালু হয়েছে। 1988 সালে অস্ট্রেলিয়া প্রথম এই নোট চালু করে, পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা ও রোমানিয়ার মতো দেশও এই পথে হেঁটেছে। এবার সেই তালিকায় ভারতের নামও যুক্ত হতে চলেছে। অপরদিকে বর্ষা এলেই জমাজলে ডুবে গুয়াহাটি, সমাধানে 470 কোটির বেশি টাকার প্রকল্প। বর্ষা মরশুম শুরু হলেই এক চেনা ছবির সাক্ষী হতে হয় মহানগরবাসীকে। কয়েক ঘন্টার বৃষ্টিতেই কার্যত অচল হয়ে পড়ে মহানগর। আরজি বরদলৈ পথ, জিএস রোড, অনিলনগর, নবীনগর, হাতিগাঁও, বেলতলা, রক্ষিণীগাঁও সহ একাধিক এলাকা জলের তলায় চলে যায়। থমকে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতির স্থায়ী সমাধানে 470 কোটিরও বেশি টাকার একাধিক প্রকল্প হাতে নেওয়ার দাবি জানালো রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় বিধায়ক বিকাশ চন্দ্র ডেকার উত্থাপিত এক প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। সরকারের জবাব অনুযায়ী গুয়াহাটির দীর্ঘদিনের বৃষ্টিজনিত জমাজল সমস্যায় মোকাবিলায় কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীনে শিলশাকবিল পুনরুজ্জীবন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রায় 273 কোটি টাকার এই প্রকল্পের মূল লক্ষ্য হল বিলের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি, পলি অপসারণ, প্রাকৃতিক জল প্রবাহ পুনরুদ্ধার এবং নগরীর জল নিষ্কাশন ব্যবস্থাকে শক্তিশালী করা। প্রশাসনের মতে শিলশাকবিল একসময় গুয়াহাটির অতিরিক্ত জল ধারণের অন্যতম প্রাকৃতিক বর্ষা ছিল। বছরের পর বছর দখল, ভরাট এবং অপরিকল্পিত নগরায়নের ফলে বিলের সেই ক্ষমতা কমে গিয়েছে। পুনরুজ্জীবন প্রকল্প সম্পূর্ণ হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে বলে আশা সরকারের। এছাড়াও জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলের আওতায় প্রায় 200 কোটি টাকার আরও একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন এলাকায় নতুন স্টর্ম ওয়াটার ড্রেন নির্মাণ, পুরনো নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ, বাহিনী ও বরলু নদীর সংস্কার, পাম্পিং স্টেশনের ক্ষমতা বৃদ্ধি এবং অতিরিক্ত জল সংরক্ষণের জন্য রিটেনশন পন্ড তৈরির পরিকল্পনা রয়েছে। সরকারের মতে এসব প্রকল্প বাস্তবায়িত হলে বর্ষার সময় শহরে জল জমার প্রবণতা অনেকটাই কমে যাবে। মন্ত্রী জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় গুয়াহাটির জন্য একটি জিআইএস ভিত্তিক কম্প্রিহেন্সিভ ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রস্তুত করা হচ্ছে। এই পরিকল্পনার আওতায় শহরের সমস্ত নালা, খাল, জলাশয় ও প্রাকৃতিক জল প্রবাহের পথকে বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করে ভবিষ্যতের উন্নয়ন নীতি নির্ধারণ করা হবে।
পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন অর্থাৎ ডিপিআর, যার ভিত্তিতে আগামী দিনে আরও বৃহৎ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে শিলচাকো, বেলতলা এবং নুনমাটি এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পিং স্টেশন চালু রয়েছে। প্রবল বর্ষণের সময় দ্রুত জল নিষ্কাশনের জন্য এগুলির সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। নতুন নির্মাণ প্রকল্পগুলিতে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থাকে বাধ্যতামূলক করার দিকেও জোর দিচ্ছে প্রশাসন। তবে বিধানসভায় সরকারের এই আশ্বাসের মধ্যেই উঠে আসছে একাধিক প্রশ্ন, কারণ গত এক দশকে গুয়াহাটির বৃষ্টিজনিত জমাজল সমস্যার সমাধানে একের পর এক প্রকল্প ঘোষণা করা হলেও বাস্তবে শহরবাসীর দুর্ভোগ কমেনি। চলতি বর্ষাতেও একাধিকবার মহানগরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। স্কুল, কলেজ, অফিস, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জরুরি পরিষেবাও ব্যাহত হয়েছে। ফলে নতুন প্রকল্পগুলির বাস্তবায়ন কত দ্রুত হয় এবং তার সুফল মানুষ কবে পান, সেদিকেই এখন নজর মহানগরবাসীর। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।